আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 64। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বাইক নিতে হবে না, তোমাকে আমি একটু বিশ্বাস করি না। অ্যাক্সিডেন্ট করবা একা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার অসাবধানতার জন্য অন্য কারো হাত পা ভাঙবে, আমি এসব সহ্য করব না। গাড়ি নিয়ে যাও। মোজাম্মেল খানের কথা শুনে বন্যা না চাইতেও হেসে বলল। তানভীর ভ্রু কুটিয়ে চাবি আনতে চলে গেছে। মোজাম্মেল খান বন্যার দিকে তাকিয়ে চাপা স্বরে বললেন, তুমি কিছু মনে করো না, আমাদের বাবা ছেলের সম্পর্কটাই এমন। এখন কিছু না বললে ওর বেপরোয়া স্বভাব কখনো ঠিক হবে না। বন্যা মৃদু হেসে বলল, আমি কিচ্ছু মনে করিনি আঙ্কেল। ঠিক আছে, সময় করে মাঝে মাঝে বেড়াতে এসো। জি আচ্ছা আঙ্কেল। বন্যা তানবীরের পিছন পিছন বাসা থেকে বেরিয়ে ধীর কণ্ঠে বলল, আমি গাড়িতে যাব না। তানবীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, বাইকে যাবে? না। তো? আমি রিক্সায় চলে যেতে পারবো, আপনার যেতে হবে না। তানবীর মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আর সেই সাথে দায়িত্বটা স্বয়ং মোজাম্মেল খান আমাকে দিয়েছেন। ওনার কথা অমান্য করলে আমাকে বাসায় জায়গা দেবেন না। তুমি কি তা চাও? ওনা তৎক্ষণাৎ উত্তর দিল, না, আমার জন্য আপনার কোনো সমস্যা হোক তা আমি কখনোই চাইব না। কিন্তু কোনো কিন্তু নেই। তুমি রিক্সা যেতে চাইবে? তাই যাব, চলো। আঙ্কেল যে গাড়ি নিতে বলল, তোমার আঙ্কেল নিশ্চয়ই এও বলেছে আমি দায়িত্বহীন বেপরোয়া স্বভাবের ছেলে। গাড়ি নেওয়ার অপরাধে না হয় দুই একটা বকা খেয়ে নিব। ওনা আর চোখে তানবীর দিকে তাকিয়ে মলিন হেসে বলল, সব বুঝেন তাহলে বেপরোয়া চলাফেরা কেন করেন? তানবীর উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আব্বুর মতো তোমারও কি তাই মনে হয়? তানবীর সামনে চলে গেছে। বন্যা অবাক লোচনে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলবে তার উত্তর খুঁজে পেল না। খানিক বাদে মেন গেটের দিকে এগিয়ে গেল। প্রথমবারের মতো এক রিকশায় দুজন পাশাপাশি বসেছে। স্বভাবতই বন্যা এক সাইড হয়ে বসেছে, তবুও চলন্ত রিকশায় তানবীরের শক্তপোক্ত বাহু বর্বর বন্যার কাঁধে সাথে ধাক্কা লাগছে। আচমকা বন্যার হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। শুকনো গলায় বারবার ডুব দিলছে। নিজেকে যতটা সম্ভব একপাশে সরিয়ে নিচ্ছে, যেন কোনোভাবে তানবীরের সাথে ধাক্কা না খায়। বন্যা ভেতরে ভেতরে নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। ভেবেছিল রিকশায় একা চলে যাবে, তাহলে বাইক গাড়ির ঝামেলা পোহাতে হবে না। গাড়িতে চলাচল করতে বন্যা একদমই ভালো লাগে না। তার উপর মাঝে মধ্যে গলির রাস্তায় গাড়ি থেকে নামলে আশেপাশে মানুষজন কেমন করে চেয়ে থাকে। নিজেদের মতো ফিসফিস করে এগুলো বন্যা সহ্য হয় না। তাই সবসময় সাদামাটা চলতেই পছন্দ করে। বন্যার অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে তানবীর আচমকা নিজের হাত বন্যার পিছনের দিকে ঘুরিয়ে বন্যার কাঁধ বরাবর রিকশাতে লিখেছে। একবার তানবীরের হাতে স্পর্শ অনুভব হওয়া মাত্রই বন্যা সঙ্গে সঙ্গে তানবীরের হাতের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, হাত সরান প্লিজ। তানবীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেভাবে সাইডে যাচ্ছ কখন জানি রিকশা থেকে পড়ে যাও। আমার আব্বাজান বাইক আনতে নিষেধ করেছেন যাতে তুমি ব্যথা না পাও। সেখানে রিকশা থেকে পড়ে যদি ব্যথা পাও, আব্বুকে আমাকে আস্ত রাখবেন? তুমিই বলো। ওনা পূর্বের নেই আবারও বলল, আমি পড়বো না, প্লিজ হাতটা সরান, আমার অস্বস্তি লাগছে। তানবীর উদাস ভঙ্গিতে বলল, আমার পাশে বসে কেউ এমন আচরণ করলে আমারও অস্বস্তি লাগে। মেঘের মতো তানবীরও খুব জেদি, তাই বন্যার অজানা নয়। তানবীর হাত সরাতে না দেখে এটা বুঝতে পেরে বন্যা দুহাতে নিজের ব্যাগটা শক্ত করে ধরে গুটিসুটি মেরে বসে আছে। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডের ধুকপুকানি অনুভব করছে। ইদানিং বন্যার মাথায় হুটহাট তানবীরের চিন্তা চলে আসে। বিশেষ করে তানবীরের জীবন কাহিনী শোনার পর থেকে বন্যা মাঝে মাঝেই সেই ভাবনায় মগ্ন থাকে। না চাইলেও তানবীরের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে। তানবীর সামনে আসলে নিজের অজান্তে সে অবিদিত অনুভূতি বহিঃপ্রকাশ করতে থাকে। বন্যা বারবার ঘড়ি দেখছে আর রাস্তা কত দূর বোঝার চেষ্টা করছে। তানবীর কপাল গুটিয়ে বন্যার দিকে তাকিয়ে আছে। তানবীর আচমকা মৃতস্বরে ডাকলো, বন্যা। বন্যা তৎক্ষণাৎ চোখ বড় করে তানবীরের দিকে তাকালো। বাতাসে চুল এলোমেলো উঠছে, রুজুগল কুচকানো, নাক স্বাভাবিকের তুলনায় কিছুটা খোলা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তানবীর প্রশ্ন করল, তোমার জীবনের একমাত্র অস্বস্তিকর ব্যক্তিরা কি আমি? বন্যা তখনও নীরের দৃষ্টিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। তানবীর বন্যার পাশ থেকে হাত সরিয়ে চোখ নামিয়ে আবারও বলল, যদি তাই হয় তবে আজকের পর তোমার অস্বস্তির কারণ আমি হব না। তানবীর পকেট থেকে ফোন বের করে কারোর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেছে। বন্যা অবাক চোখে তানবীরকে দেখছে। তানবীরের মনোযোগ ফোনে, অন্যদিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে কথা বলেই চলছে। বন্যার নজর আটকে আছে তানবীরের গলা ভর্তি কিছুটা লম্বা দাড়িতে। সেই সঙ্গে বাতাসের সাথে সাথে চুলের নড়াচড়াও খেয়াল করছে। বন্যার শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে চলছে। বাকি রাস্তা তানবীর একবারের জন্য বন্যার দিকে তাকায়নি, অথচ বন্যা পুরো রাস্তা তানবীরের ঘুরে বন্দি ছিল। গলির মোড় পর্যন্ত আসতেই মাগরিবের আজান পড়েছে। তানবীর চাপা স্বরে বলল, মামা রিকশা থামান।
তানভীর রিক্সা থেকে নেমে ওয়ালেট থেকে টাকা বের করে রিক্সা ভাড়া দিয়ে এক পলক বন্যার দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, সাবধানে যেও। তানভীর মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। বন্যা থ মেরে রিক্সায় বসে আছে। তানভীর আকম্বিক পরিবর্তন বন্যার মনে বিশেষ প্রভাব ফেলেছে। এদিকে মেঘ দিনে কম করে হলেও আবিরকে 100 মেসেজ পাঠায়। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আবিরের কোনো রিপ্লাই আসে না। সন্ধ্যা থেকে একের পর এক কল দিচ্ছে, আবির কলও রিসিভ করছে না। মনের ভিতর জমে থাকা অভিমান, মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। কাঁদো কাঁদো মুখ করে আবিরকে চিঠি লিখেছে। প্রিয় নিষ্ঠুর মানব, কেমন আছেন? আমি জানি খুব ভালো আছেন। অবশ্য ভালো থাকারই কথা, কারণ মেঘ নামক এক উন্মাদের থেকে মুক্তি পেয়ে গেছেন। কিন্তু আমি ভালো নেই, একটুও ভালো নেই। আজ থেকে 13 বছর আগ পর্যন্ত আমি খুব ভালো ছিলাম, কারণ তখন আবির নামক কোনো ব্যক্তির অস্তিত্বে আমার হৃদয় ছিল না। কিন্তু এই 13 বছরে সব কিছু বদলে গেছে। সেই সঙ্গে বদলে গেছে আমার অভিপ্রায়ও। আবির নামক নিষ্ঠুর মানবের প্রতি আমার তীব্র আসক্তি জমেছে। প্রতিনিয়ত ওনাকে দেখার জন্য উদ্দীপ্ত হয়ে উঠেছি। ওনার আকম্বিত দূরত্ব মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তার উপর আমার অবিতব্য মানবতায় ওনার চলে যাওয়াটাকে কোনোভাবেই সহ্য করতে পারিনি। তাই ওনার আদেশ মেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি। ওনাকে জানিয়ে দিয়েন আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। খাওয়া দাওয়া ওষুধ সবকিছু ঠিকমতো খাচ্ছি। যদি সম্ভব হয় তবে আমায় যেন ক্ষমা করে দেন। উনি আমার মেসেজের রিপ্লাই করছেন না, তাই বাধ্য হয়ে চিঠি লিখছি। আমার একটা কবুতর থাকলে তার পায়ে বেঁধেই চিঠিটা পাঠাতাম, কিন্তু আফসোস আমার এমন কোনো মাধ্যম নেই। তবে বাধ্য হয়ে চিঠিটা ইনবক্সে পাঠাতে হচ্ছে। ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজ আর কোনো মেসেজ দিব না। ওনাকে সাবধানে থাকতে বলবেন। ইতি ওনার অবাধ্য ডোনা, মেঘ। আবির ল্যাপটপে কাজ করছিল। মেঘের আইডি থেকে মেসেজটা আসা মাত্রই ফোন হাতে নিয়ে মেসেজটা পড়েছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে তানবীরকে কল দিল। তানবীর কল রিসিভ করে একদমই সরি 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 বলেই যাচ্ছে। আবির ঠান্ডা কণ্ঠে ধমক দিল, হয়েছে থাম, এখন সরি বললে আর কি হবে? তানবীর মৃদু স্বরে জিজ্ঞেস করলো, বনুর সাথে কথা হয়েছে? না। রাগটা সাইডে সরিয়ে বনুর সাথে একটু কথা বলো, ওর মনের অবস্থা খুব খারাপ। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, এত সহজে তোর বোনকে ছাড় দিচ্ছি না। ওর জন্য কি পরিমাণ কষ্ট প্রতিনিয়ত আমি অনুভব করি, কমপক্ষে তার এক অংশ উপলব্ধি করুক, তারপর না হয় ভেবে দেখব। তানবীর গম্ভীর কণ্ঠে বলল, আমার বোনের চোখে তোমার জন্য এক ফোঁটা অশ্রু দেখতে চাই না আমি। আবির মেকি স্বরে বলল, আফসোস, আজ একটা বোন নেই বলে আমার পক্ষ ধরে কেউ কথা বলতে পারে না। তানবীর মুচকি হেসে শুধালো, বড় আব্বুকে কি বলবো? আবির আহ্লাদি কণ্ঠে বলে উঠল, বড় আব্বুকে কি বলবো? আবির আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আপাতত আপাতত দাদা দাদু হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলিস। এখন আর বোন লাগবে না। আমার মেয়ে বড় হয়ে আমার পক্ষে কথা বলবে। আহা গো, শখ কত। আবির হাসি থামিয়ে ধীর কণ্ঠে বলল, শুন, তোর বোন সুস্থ হলে ভার্সিটিতে যেতে বলিস। সারাদিন বাসায় থেকে উল্টাপাল্টা চিন্তা করায় কোনো প্রয়োজন নেই। তুমি কি বোনের সাথে কথা বলবাই না? আবির মুচকি হেসে বলল, তোর বোনের সাথে কথা না বললে থাকতেই পারবো না। শুধু কয়েকটা দিন দেখবো, এ আর কি। রাখছে এখন, সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। প্রতিদিনের ন্যায় আজ বিকেলেও মেঘ ঘুম থেকে উঠে ছাদে আসছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এক জায়গায় স্থির দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আনমনে কিছু ভাবছে। হঠাৎ পেছন থেকে তানবীর ডাকলো, বোনু, তোর কি মন খারাপ? মেঘ থতমত খেয়ে তাড়াতাড়ি চোখ মুখ মুছে ভেজা কণ্ঠে বলল, কই না তো। তানবীর মেঘ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছাদের কার্নিশ ঘেঁষে মৃদুস্বরে বলল, কাঁদলেই যদি সব পাওয়া যেত, তবে সবাই তাদের ইচ্ছে পূরণ করতে দিনরাত এক করে কাঁদত, বুঝলি? মেঘ উপর নিচ মাথা নাড়ল। কাঁদলেই যদি সব পাওয়া যেত, তবে সবাই তাদের ইচ্ছে পূরণ করতে দিনরাত এক করে কাঁদত, বুঝলি? মেঘ উপর নিচ মাথা নাড়ল। মেঘ কেন কাঁদছে তা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলো না। মেঘও কিছু বোঝানোর চেষ্টা করলো না। তানবীর মলিন হেসে বলল, জানিস তো, আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন। ধৈর্য রাখ, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবি। মেঘ ভেজা চোখে তানবীরের দিকে তাকিয়ে করুণ স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া, আবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তোমার সাথে রেগুলার কথা হয়? না, ভাইয়া একটু ব্যস্ত আছে। ও। তানবীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, তুই ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। ভার্সিটিতে যাচ্ছিস না কেন? মেঘ মন খারাপ করে উত্তর দিল, ভালো লাগে না।
তানভীর মুচকি হেসে বলল, ক্লাসে গেলে সব ভালো হয়ে যাবে, সকালে রেডি থাকিস, তোকে নিয়ে বের হব। মেঘ গার কাত করে সম্মতি জানালো। তানভীর পকেট থেকে একটা চকলেট বের করে মেঘের সামনে রেখে ধীর কণ্ঠে বলল, সন্ধ্যার আগে রুমে চলে যাস। তানভীর চলে গেছে। একটু পরে মেঘের খোঁজে মিম ছাদে আসছে। মেঘ নিজেকে চকলেট থেকে অর্ধেকটা ভেঙে মিমকে দিয়েছে। মিম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাইয়া কি তোমার সাথে এখনো কথা বলে না? না। কিন্তু কেন? জানি না। এখন কি করবা? মেঘ খানিক ভেবে হঠাৎ নিঃশব্দে হেসে বলল, কাল পরশু শাড়ি পরবো, আমায় ছবি তুলে দিস। আচ্ছা। দিন কাটছে সম্মুখ গতিতে। প্রতিনিয়ত সন্ধ্যার পরপরই মালিহা খান আর হালিমা খানের ফোনে আবিরের কল আসে। একে একে সবার সাথেই ভিডিও কলে কথা বলে, কিন্তু মেঘের কণ্ঠস্বর শোনা মাত্রই ব্যস্ততার বান করে কল কেটে দেয়। প্রথম প্রথম মেঘ কথা না বললেও আবির কথা বলতো না। এখন মেঘও তেমন আগ্রহ দেখায় না। আজ সন্ধ্যার পরপরই মিম, আদি আর মেঘ সোফায় বসে গল্প করছে আর স্যুপ খাচ্ছে। এমন সময় মালিহা খানের ফোনে আবিরের নাম্বার থেকে ভিডিও কল আসছে। মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, বড় আম্মু, তোমার বাবু কান্না করছে। মালিহা খান রান্নাঘর থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে কান্না করছে? মেঘ ফিক করে হেসে উত্তর দিল, তোমার ছেলে কল দিচ্ছে, তুই রিসিভ করতে পারিস না? মেঘ উদাস ভঙ্গিতে বলল, তোমার বাবু কি আমার সাথে কথা বলার মতো সময় আছে নাকি? কত ব্যস্ত মানুষ, তুমি এই কথা বলো। দ্বিতীয়বার কল বাজতেছে। মেঘ ফোন দিয়ে রান্নাঘরে এগিয়ে গেল। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে এসে কল রিসিভ করে মেঘেশ্বরে প্রশ্ন করলেন, কিরে বাবু, কান্না করছিস কেন? আবির কি বলতে চেয়েও থেমে গেছে। ডুব গিলে উষ্ণ স্বরে শুধালো, কান্না করলাম কোথায়? আর হঠাৎ বাবুই বা ডাকছো কেন? আমি নিচ থেকে ডাকিনি, মেঘ বলতেছে আমার বাবু নাকি কান্না করছে, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের আদরের মেয়েকে বাড়াবাড়ি কম করতে বলো। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। মালিহা খান মেঘকে এক নজর দেখে সহসা রান্নাঘরের দিকে তাকালেন। মেঘের হাতে ফোন দিয়ে দিতে আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, নে মেঘের সাথে কথা বল, তরকারি পুড়ে যাচ্ছে মনে হয়, আসছি আমি। তাৎক্ষণিক ঘটনায় মেঘ থতমত খেয়ে কোনো রকম ফোন মুখের সামনে ধরেছে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই আবির চোখ নামিয়ে নিয়েছে। টেবিলের উপর ফোন রেখে পাশে ল্যাপটপে কাজ করছে। মেঘ অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। সহসা ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটছে। কতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে। আজ মুখের উপর কলও কাটছে না। মেঘ ঠোঁটের কোণে হাসি রেখে আহ্লাদি কণ্ঠে ডাকলো, বাবু। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মেঘের হাসি দেখে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ দুষ্টমির ছলে আবারও ডাকলো, বাবু। আবির এবার ফোন কাছে নিয়ে বিড়বিড় করে বলল, এই যে বাবু বাবু ডাকছেন, বাবুর মতো আচরণ করলে সামলাতে পারবেন? আবিরের মুখে এমন কথা শুনে মেঘের আখি যুগল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে। নিষ্পলক চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। ফোন আগের জায়গায় রেখে আবির আবারও কাজে মনোযোগ দিয়েছে। তবে মুখে গম্ভীরতা বদলে ক্ষীণ হাসি ফুটেছে। মালিহা খান এগিয়ে এসে বিরক্ত বেরা কণ্ঠে বলে উঠলেন, বাসায় থাকাকালীন সারাক্ষণই বক বক করতিস, আর এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না? আগের রূপে ফিরে গেছিস? দেখি দে ফোন। মেঘ বড় আম্মুকে ফোন দিয়ে আহাম্মুকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। খানিক বাদে মাথা নিচু করে রুমের দিকে হাঁটতে শুরু করেছে। মালিয়া খান সোফায় বসে আসতে মিমার আদি আবিরের সঙ্গে কথা বলতে শুরু করেছে। এর মধ্যে হালিমা খানও রুম থেকে বেরিয়ে এসছেন। মেঘ নিজের রুমে গিয়ে আবিরের একটা ছবি বের করে কিছুক্ষণ প্রখর চোখে চোখ জোড়া বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আই মিস ইউ। আজ সকাল সকাল মেঘ শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। নাস্তা করে তানবীরের সাথে বেরিয়েছে। মোজাম্মেল খানের নির্দেশ মতো বোনকে গাড়ি দিয়ে নিয়ে গেছে। অনিবার্য কারণবশত প্রথম ক্লাস হবে না, তাই মিনহাজ, তামিম, মিষ্টি, বন্যা চারজন চা খেতে বেরিয়েছে। মেঘ ওদের দেখে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া গাড়ি থামাও, বন্যা চা খাচ্ছে। তানবীর ওদের দিকে একবার তাকিয়ে পরপর মেঘের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে হেসে বলল, কে জানি বলছিল ভার্সিটিতে আসতে ভালো লাগে না? মেঘ তানবীরের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে বলল, কে জানি বলছিল, মনে নেই। তানবীর মুখে হাসি রেখেই বলল, ঠিক আছে যা, ক্লাস শেষে কল দিস, ফ্রি থাকলে এসে নিয়ে যাব। মেঘ কোমল কণ্ঠে বলল, ভাইয়া আসো, এক কাপ চা খেয়ে যাও, আজ না অন্য কোনো দিন, প্লিজ ভাইয়া চলো। মিনহাজ, তামিম মেঘকে দেখে এগিয়ে আসছে। তানবীরকে রিকোয়েস্ট করে চা খেতে নিয়ে গেছে। অন্যা চোখ তুলে তানবীরকে দেখেই চোখ সরিয়ে নিয়েছে। মাথা নিচু করে মেঘের সাথে আস্তে আস্তে কথা বলছে। তানবীর, মিনহাজ আর তামিমের সাথে টুকটাক কথা বলতে বলতে এক কাপ চা খেয়েছে। বন্যার দিকে একবারের জন্য তাকায়নি। মিনহাজ বন্যাকে উদ্দেশ্য করে বলল, ভাবি আজকের ট্রিট যে আপনার পক্ষ থেকে, এটা ভাইয়াকে বলবেন না। ওনার আগে সরে বলল, ভাবি ডাকটা বন্ধ করবি? তানবীর টাকা বের করে বিল পরিশোধ করতে যাবে, অমনি বন্যা তানবীরের হাত ধরে থামিয়ে দিয়ে শানিত কণ্ঠে বলল, আজকে বিল আমি দেব।
তানভীর উষ্ণ স্বরে জানালো, তোমার লিস্টে নিশ্চয়ই আমি ছিলাম না? আমার বিলটা আমি দিয়ে দিচ্ছি। বন্যা এবার শক্ত কণ্ঠে বলল, বললাম তো আমি বিল দেব। বৃষ্টি আর মেঘ কানে কানে ফিসফিস করে কথা বলছে। মেঘ এক হাতে মুখ চেপে হাসছে আর দুজনকে দেখছে। মিনহাস আর তামিমও তাদের দেখছে। মিনহাস ইচ্ছাকৃত গলা খাকানি দিতে তানভীর সেদিকে তাকালো। বন্যা তখনও তানভীরের হাত ধরে আছে। বন্যার নজর মেঘদের দিকে পড়তেই তড়িৎ বেগে হাত সরিয়ে দূরে সরিয়ে দাঁড়িয়েছে। তানভীর টাকা পকেটে রেখে স্বাভাবিকভাবে মেঘের থেকে বিদায় নিয়ে চলে গেছে। বন্যা টাকা পরিশোধ করে সামনে চলে গেছে। মেঘ আর বৃষ্টি পিছন পিছন যাচ্ছে। মেঘ পিছন থেকে সর্বশক্তি দিয়ে বলে উঠল, তোর সাহস তো কম না, তুই আমার ভাইয়ের সাথে উচ্চস্বরে কথা বলিস? বন্যা থেমে ক্ষীণক্রোধ দেখিয়ে বলল, সামান্য এক কাপ চায়ের জন্য তোর ভাই যে টাকার গরিমা দেখালো, সেই বেলায় আমার ভাই টাকার গরিমা দেখায়নি। মিনহাস, তামিম, এমনকি আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। আসার পর তুই ভাইয়ার সাথে কোনো কথা বলিসনি, কথা নাই বা বলতে পারিস, চা পর্যন্ত খেতে বলিসনি। অথচ ট্রিট তুই দিচ্ছিস। ভাইয়ার নিজের বিল পরিশোধ করাটা কি অন্যায় ছিল? তুই তোর ভাইয়ার পক্ষেই নিবি। এক গাল হেসে বিড়বিড় করে বলল, তুই আমার ভাবি হলে তোরও পক্ষ নিতাম। ওনার আগে সরে বলল, বিড়বিড় করে কি বলিস? কিছু না। মেঘ বিকেলে একা একা শাড়ি পরে মিমকে নিয়ে ছাদে গেছে। মাথায় ঘুমটা দেওয়া ছবি থেকে শুরু করে স্টাইল করে বেশ কিছু ছবি তুলেছে। রুমে বসে বসে ছবিগুলো দেখছে। একা একা শাড়ি পরায় কুচি যাচ্ছে তাই অবস্থা। তবুও অনেক খোঁজাখুঁজি করে 3টা ছবি আবিরকে পাঠিয়েছে। প্রথম 2টা ঘুমটা ছাড়া ছবি, তৃতীয়টা মাথায় ঘুমটা দেওয়া ছবি। কয়েক মুহূর্তের মধ্যেই আবিরের মেসেজ সিন করেছে। ছবিগুলো দেখা মাত্রই আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলে উঠল, মাশাল্লাহ। দেখি আবিরের দরুন তার প্রিয়সীর মন ঠিক কতখানি উত্তপ্ত হতে পারে। কাছে টেনে ছবিগুলো দেখতে দেখতে আবির হঠাৎই কপাল গোটালো। শাড়ির কুচিতে নজর আটকে আছে। আবির মুচকি হেসে আকুল কণ্ঠে বলল, ইস, আমি কাছে থাকলে কুচির বেহাল দশা হতেই দিতাম না। আবিরের রিপ্লাই পাবার আশায় এক নিষ্পলক দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট হয়ে গেছে, অথচ কোনো রিপ্লাই আসছে না। মেঘ বেকুল মন কোনোভাবে শান্ত হচ্ছে না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভেবে হঠাৎই মুচকি হেসে বলল, কথায় আছে, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল পাকাতে হয়। এতদিন আপনার বহু তালবাহানা সহ্য করেছি, এবার আমার ভিন্ন রূপ দেখাবো। মেঘ নিজের তোলা ছবি পড়া ছবিগুলো থেকে 2টা ছবি ফেসবুকে পোস্ট দিয়ে অপেক্ষা করেছে। যে ভাবনা সেই কাজ। পোস্ট করা 10 মিনিটের মধ্যেই আবির পোস্ট সেন্ড করেছে। মেঘ মিটমিট হাসছে। আবিরকে জানানোর এর থেকে উত্তম উপায় আর নেই। হাতে গোনা 2 মিনিটের মধ্যেই মেঘের আইডি থেকেই ছবিগুলো ডিলিট হয়ে গেছে। নিঃশব্দে হেসে বিড়বিড় করে বলল, মিস্টার খান, আপনি ধরা পড়ে গেছেন। আপনার রাগ জেদের আড়ালে লুকানো অনুভূতি প্রকাশিত হয়ে গেছে। আপনি সবকিছু আড়াল করতে পারলেও আপনার অন্তরের হিংসটে মনোভাবটা কোনোভাবে আড়াল করতে পারলেন না। একদিনের ব্যবধানে আবিরকে পাঠানো মেসেজের পরিমাণ কমে এসেছে। ছবি পাঠানোর পর 2 দিন আবিরকে একটা মেসেজও করেননি, এমনকি একবারের জন্য কলও করেননি। সন্ধ্যায় কল দিয়ে আবিরকে শুনিয়ে শুনিয়ে মেঘ ইচ্ছাকৃত ব্যস্ততার বান করে। আবিরের বড় মামি অসুস্থ, তাই আজ সকাল সকাল আলী আহমদ খান, মালিহা খান ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিকেলের দিকে মেঘ কল দিয়ে মামির খোঁজ নিয়েছে। মালিহা খানরা 1 রাত থাকবেন, সেই সুবাদে নিশ্চিন্তভাবে বলা যায় আজ আবির মালিহা খানের নাম্বারে কল দিবে। এজন্য সন্ধ্যার পরপরই মেঘ নিজের নাম্বার থেকে হালিমা খানের নাম্বারে কল দিয়ে 2 খুন বিছানার উপর রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে। মিমকে আগে থেকে সবকিছু শিখিয়ে দিয়েছে। মামুনির নাম্বার ওয়াইটিং পেয়ে আবির বাধ্য হয়ে কাকিয়ার নাম্বারে কল দিয়েছে। যথারীতি মিম কল রিসিভ করে মেঘের শেখানো কথাগুলো বলতে শুরু করেছে। আবির সেসব কথায় পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মামুনি কি বেশি ব্যস্ত? মিমের সরল স্বীকারোক্তি, মামুনি সম্পূর্ণ ফ্রি, আম্মুর সঙ্গে গল্প করছেন। কেন ভাইয়া? আবির ভ্রু গুটিয়ে বাড়ি কণ্ঠে প্রশ্ন করলো। মামুনির ফোন ওয়েটিং কেন? ও আচ্ছা, মামুনির ফোন দিয়ে আবু কার সঙ্গে যেন কথা বলছেন। আবির তড়িৎ বেগে বলে উঠল, 30 মিনিট যাবৎ ওয়েটিং। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছেন? আমি জানি না, আমাকে বিরক্ত করতে নিষেধ করেছে। আবিরের কপাল কুচকানো, মুহূর্তে চেহারা অন্ধকার হয়ে গেছে। ঢুকিলে নিজেকে সংযত করে দীর্ঘণ্ঠে পড়ল, ফোনটা মামুনির না হয় কাকিয়াকে দেই। ঠিক আছে। মিম ফোন নিয়ে দৌড়ে মেঘের রুমে চলে গেছে। মেঘকে ঘটনা বলতেই মেঘ শুধু মুচকি হাসত। মামুনি আর কাকির সাথে কথা শেষ করে আবির তৎক্ষণাৎ তানবীরকে কল দিয়েছে। যথারীতি তানবীরও মিনহাস আর তামিমকে কল দিয়ে পরপর বন্যাকে কল দিয়েছে। বন্যার কল রিসিভ করতে তানবীর প্রশ্ন করলো, সন্ধ্যার পর বোনের সাথে কথা হয়েছে তোমার? বন্যা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আজ ফোনে কথা হয়নি। কথা হয়নি? না। কেন? তেমন কিছু না, রাখছি। তানবীর বাসায় ফিরে আম্মুর ফোনও চেক করেছে, অথচ কারো নাম্বার নেই। মেঘকে সরাসরি কিছু জিজ্ঞেস করতে পারছে না।
আলী আহমদ খান আর মালিহা খান এক রাত থেকে পরের দিনই বাসায় চলে আসছেন। আলী আহমদ খান বাসায় ফিরে বিকেল থেকে মন খারাপ করে সোফায় বসে আছে। মালিহা খান শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, আপনার কি শরীর খারাপ? আলী আহমদ খান এপাশ ওপাশ মাথা নাড়লেন। মোজাম্মেল খান নিজের রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, ভাবি, ভাইজানের শরীর নাই, মন খারাপ। এই মন কি আর ভালো হবে না? মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কেন, কি হয়েছে? মোজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, ভাইজান, ভাবিকে বলবো? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে হুঙ্কার দিতেই মোজাম্মেল খান থেমে গেছেন। মোজাম্মেল খান হালিমা খানকে উদ্দেশ্য করে বললেন, 2 কাপ চা দিও। মিক্সির দিয়ে নামতে নামতে আহ্লাদি কণ্ঠে বলল, আব্বু, চা আমি করি। মোজাম্মেল খান আর আলী আহমদ খান দুজনে একসঙ্গে মেঘের দিকে তাকালেন। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, চা করতে পারবা? পারবো। মোজাম্মেল খান রাজবাড়ী কণ্ঠে বললেন, তোমার মায়ের হাতের চা খাওয়ার পর সামান্য চা নিয়ে ডাউট করা শোভা পায় না। আমার মেয়ে সব পারবে, প্রয়োজনে আমি শিখিয়ে দেব। আলী আহমদ খান শুকনো গলায় কেসে উঠলেন। আব্বুর ওভার কনফিডেন্স থেকে মেঘ মৃদু হেসে রান্নাঘরে চলে গেছে। আলী আহমদ খান মেঘে সরে বললেন, তুই রান্না শিখাবি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আগে তুই বল, চিংড়ি মাছের মালাইকারি কিভাবে রান্না করে? মোজাম্মেল খান ঝটপট উত্তর দিলেন, জানি না। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, পায়েস তো রান্না করতে পারবি নাকি? পারবো না। আলী আহমদ খান তপ্ত সুরে জিজ্ঞেস করলেন, এ জীবনের শখেও কোনোদিন রান্নাঘরে পা রাখছিলি? মোজাম্মেল খান মুখ খুলিয়ে শ্বাস ছেড়ে বললেন, আমি না হয় জীবনে পা রাখিনি, গত 20 বছরে তুমি পা রেখেছ? এর মধ্যে মেঘ 2 কাপ চা নিয়ে আসছে। আলী আহমদ খান চুমুক দিয়ে বাড়ি কণ্ঠে বললেন, আমাকে তো তোর ভাবি রান্না করে ঢুকতেই দেয় না। এছাড়া আমি গত 20 বছর পা না রাখলেও রান্না সম্পর্কে তোর মতো অজ্ঞ না। খুব তো বলছিস, তোর মেয়েকে তুই রান্না শেখাবি, সামান্য পায়েসের রেসিপি বলতে পারিস না, আবার সব শেখাবি? মোজাম্মেল খান রাগে সরে বললেন, তুমি বলো তাহলে। আলী আহমদ খান গুরুবার কণ্ঠে বলে উঠলেন, তুই কি কোনোভাবে আমায় চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, করছি। আব্বু আর বড় আব্বুর কথোপকথনের মাঝে মেঘ হয়ে দাঁড়িয়েছে। 2-3 বার থামানোর চেষ্টাও করেছে, কিন্তু থামাতে পারিনি। মালিয়া খান নিজেও ব্যর্থ হয়েছেন। আলী আহমদ খান আচমকা বসা থেকে উঠে মোজাম্মেল খানকে উদ্দেশ্য করে বললেন, আমি মুখের কথায় বিশ্বাসী নই, তুই অপেক্ষা কর, রান্না করে তোর সামনে হাজির করব। হালিমা খান, মালিহা খান আর মেঘ তিনজনে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমদ খান মেঘকে উদ্দেশ্য করে বললেন, চলো, আজ আমি তোমাকে দিক নির্দেশনা দেব, যেভাবেই হোক তোমার আব্বুকে চ্যালেঞ্জে হারাতেই হবে। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, দয়া করে আমার সাজানো রান্নাঘরটাকে ছেড়ে দিন, পায়েস আমি করে দিচ্ছি। আলী আহমদ খান উদাসীন কণ্ঠে বলে উঠলেন, তুমি আমায় ভরসা করো না? মালিহা খান উত্তর খুঁজে পেলেন না। একবার উপর নিচ মাথা নাড়ছেন, আবার এপাশ ওপাশ মাথা নাড়ছেন। যত যাই হোক, পুরুষ মানুষ রান্নাঘরে গেলে সেই রান্নাঘরে নাজেহাল অবস্থা হতে বাধ্য। আবিরের জন্মের আগে আলী আহমদ খান মাঝে মাঝে শখ করে রান্না করতেন। রান্না যেমন তেমন, কিন্তু পরবর্তীতে রান্নাঘরে ঢোকার মতো অবস্থায় থাকতো না। তার জন্য এক পর্যায়ে বিরক্ত হয়ে মালিহা খান খুব করে অনুরোধ করেছেন যাতে আলী আহমদ খান রান্নাঘরে পা না রাখেন। সেই থেকে আলী আহমদ খান রান্নাঘরে পা রাখেননি। এত বছর পর ছোট আব্বুর সাথে চ্যালেঞ্জ নিয়ে রান্নাঘরে ঢুকছেন। তবে আজ রান্নায় মেঘ করবে, উনি কেবল মেঘকে সাহায্য করবেন। এর মধ্যে হালিমা খান তানবীরের কল দিয়ে জানিয়েছে আলী আহমদ খান নিজেই ফ্রিজ থেকে চিংড়ি মাছ, দুধ সহ প্রয়োজনীয় সরঞ্জাম বের করেছেন। এদিকে বয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আলী আহমদ খান মানেই আতঙ্ক। আব্বুর থেকেও মেঘ বড় আব্বুকে বেশি ভয় পায়। রান্নায় গন্ডগোল করলে আজ মেঘের খবরই আছে। এ বয়ে বারবার ডুব গিলছে। কিছুক্ষণের মধ্যেই তানবীর আসছে। হালিমা খান, মালিহা খান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘদের কর্মকাণ্ড দেখছে। তানবীর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? আলী আহমদ খান রাগী স্বরে বললেন, তোমার আব্বু পাঠাইছে নাকি? না না, সাহায্য লাগবে না। তানবীর ঠোঁট চেপে হাসছে আর ফোন দিয়ে ভিডিও করছে। মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ঘণ্টাখানেক পর আবির কল দিয়েছে। কল রিসিভ করতেই আবির বলে উঠল, আসসালামু আলাইকুম চাচ্চু, প্রজেক্টের কিছু ডিটেলস লাগতো, আগামীকাল সকালের মধ্যে দিলে ভালো হতো। মোজাম্মেল খান ঠান্ডা স্বরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, প্রজেক্ট নিয়ে পরে ভাবা যাবে, আপাতত ভিডিও কল দাও। আবির ভ্রুকুচকে বাড়ি কণ্ঠে জিজ্ঞেস করলো, ভিডিও কল কেন? আরে দাও আগে। সচরাচর মোজাম্মেল খানের সাথে ভিডিও কলে কথা না বললেই চলে। প্রয়োজনে 2-3 মিনিট ফোনে কথা বলে। আবির বয়ে বয়ে ভিডিও কল দিল। মোজাম্মেল খান কল রিসিভ করে হাসতে হাসতে বললেন, তোমার আব্বুর মাথা নষ্ট হয়ে গেছে, তারাও দেখাচ্ছি। আবির ভ্রুকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। চাচ্চুর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছেন না। মোজাম্মেল খান রান্নাঘরের কাছে গিয়ে উনি ওদের দিকে ঘুরিয়ে হাসতে শুরু করেছে। আলী আহমদ খান আবিরকে এক নজর দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার চাচ্চু আমায় চ্যালেঞ্জ দিয়েছে, আমি নাকি রান্না পারি না। আবির শুকনো গলায় ডুব গিলে দীর্ঘণ্ঠে বলল, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না,
তার মধ্যে আজই এতটা পথ জার্নি করে আসছেন। এই অবস্থায় এসব চ্যালেঞ্জ কোনো মানে হয় না। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি বেশি কিছু করছি না, মেঘ মামুনি সবটা দেখছে। মেঘের দিকে ফোন ঘুরাতে আবিরের চোখ কপালে ওঠার অবস্থা। মেঘের কপালে কাপড় বাঁধা, চুলগুলো শক্ত করে খোপা করা, উন্না পেঁচিয়ে কোমরে বেঁধে রেখেছে। মেঘকে এই অবস্থায় দেখে আবির শুকনো মুখে বিষম খেয়ে উঠেছে। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এই পা। আবিরের মুখে আসা কথাটা গিলে দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বলল, ও এখানে কি করে? মোজাম্মেল খান মেকি ভঙ্গিতে বললেন, তোমার আব্বু আমার মেয়েকে রান্না শেখাচ্ছে। আবির মনে মনে ভিড় করল, তোমাদের পাগলাবির মাঝে আমার অবুঝ বউটাকে কেন টানো? আলী আহমদ খান মৃদুস্বরে বললেন, আবির, তুমি আমার স্পেশাল রেসিপিগুলো মিস করবে। আবির না চাইতেও মলিন হেসে শুধালো, তা কি কি রান্না হচ্ছে? চিংড়ি মাছের মালাইকারি, বেগুন ভর্তা, পাবদা মাছ বোনা আর আমার স্পেশাল ডালের রেসিপি, সাথে পায়েস। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত কিছু করার কি দরকার? আর আম্মু কোথায়? মিম মালিহা খানের কাছে ফোন নিয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, আম্মু, এসব কি হচ্ছে? তুমি কিছু বলছো না কেন? আমি অনেকবার বারণ করেছি, তোর আব্বু কি কথা শোনার মানুষ নাকি? আবির রাগান্বিত কণ্ঠে বলল, আব্বুর এই শরীর দিয়ে রান্নাঘরে ঢুকতে দিলে কেন? তোমরা কি এইটুকু বুঝো না? মেয়েকে বেগুন পোড়াতে পারবে নাকি? হাত পা পুড়ে নাজেহাল অবস্থা করে ফেলবে। ওনাদের উল্টাপাল্টা চ্যালেঞ্জকে তোমরা কিভাবে সাপোর্ট করছো? মালিহা খান শান্ত স্বরে বললেন, কারো কিছু হবে না, তুই মাথা ঠান্ডা রাখ। তাছাড়া ওদের রান্না প্রায় শেষের দিকে। আবির রাগে সরে বলল, যা ইচ্ছে করো, আমার কি? আবির রাগে কল কেটে দিয়েছে। মেঘদের রান্না প্রায় শেষের দিকে। তানবীর ছবি তুলে আবিরকে পাঠিয়েছে। আবির ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে রাগি ইমোজি পাঠিয়েছে। খাবার টেবিলে মুখোমুখি দুই ভাই বসা। মেঘ দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। মোজাম্মেল খান চুপচাপ খাবার শেষ করে উঠে যেতে যেতে বললেন, ভাইজান, তুমি জিতছ, এবার মন ভালো হয়েছে? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আমার মন ভালো করার অযথা উদ্যোগটা খুব ভালো ছিল, ধন্যবাদ। চলবে।